দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। আপনারা জানেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং জনাব নাজবুল হক প্রধান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। সালাম ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আজ বুদ্ধিজীবী দিবস, এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে বুদ্ধিজীবী দিবসটা পালিত হচ্ছে এই 24-এর গণ অভ্যুত্থানের পর। আজকে বিএনপির মহাসচিব বললেন যে যারা আসলে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে তাদের এই দিবসটি পালনের কোনো উপস্থিতি নেই। আপনার মতামতটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সহযোগী আলোচক ওনাকে ধন্যবাদ জানাই। যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। একটা জিনিস কি, যে আমরা সবাই বলি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাই হলো সবসময় দেখে আসতেছে। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে ক্ষমতায় আসলো তারা, এবং ক্ষমতায় আসার পরে 72 থেকে 75 তাদের যে অবস্থা এবং তাদের যে শেষ পরিণতি কেন হয়েছিল, ওটা যদি তারা একটু চিন্তা করত এই গত 15 বছরে, তাহলে কিন্তু এই 24-এর এই পরিণতি তাদের হইতো না। এবং আজকের এমন একটা অবস্থা যে কোথাও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। যে মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী সব কিছুকে তারা দলীয়করণ করে ফেলেছিলেন। এই দলীয়করণ করার কারণে স্বাধীনতার পরে কিন্তু তাদের একই অবস্থা হয়েছিল, সেম অবস্থা হয়েছিল। এবং তারপর 15 আগস্টে ওই রকম পরিণতি হোক আমরা চাই নাই, কিন্তু তারপরে সেই পরিণতির পর কিন্তু আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। তো এটা একটা স্বাভাবিক, তাদের আচরণের কারণেই তারা জনবিচ্ছিন্ন হয়েছে। আমাদের জনবিচ্ছিন্নতার কারণেই একটা রাজনৈতিক দল, যেটা বিশাল একটা দম্ভ নিয়ে ক্ষমতায় ছিল, যে কোনো দল থাকবে না, তারা আছে এবং আগামী 40, 42, 50 এক এক সময় এক এক সাল বলে যেতে এতদিন পর্যন্ত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মুক্তিযোদ্ধা নিয়ে, যে শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে তারা বলতো সব তার দলের লোক, সেই দলের লোকদের তো আজকে সেই দলের সেখানে দেখা গেল না। এবং এটা নির্মম পরিহাস। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি যদি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এই শহীদ বুদ্ধিজীবীদের অবদান তো আসলে অনস্বীকার্য। সেই অবদানের স্বীকৃতি আসলে আমরা কতটা দিতে পেরেছি? সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারও এখনো শেষ হয়নি। বুদ্ধিজীবীদের তালিকাটা নিয়েও কিন্তু এক ধরনের গোঁজামিল রয়েছে। একটা বিষয় হচ্ছে কি, আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা মনে হয় যে যারা ক্ষমতা যারা ছিলেন, যে দল দাবি করেন যে তারা নেতৃত্ব দানকারী দল, সেই দল দেশ স্বাধীনের পরে ক্ষমতা এসে কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কিন্তু তাদের কার্যক্রমটা যায় না। আজকে আমি এখানটা বলতে বাধ্য হচ্ছি, আমি সালাম ভাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তাই না? আমরা কিন্তু দেশ স্বাধীনের পরে ক্ষমতার সঙ্গে ছিলাম, মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলাম, আমরা কিন্তু ক্ষমতা থাকতে পারি নাই। কেন? কারণ আমরা সেই সময় বঙ্গবন্ধুর সব কথা আমরা হ্যাঁ বলতে পারিনি, আমাদের না বলতে হয়েছে। না বলার কারণে কিন্তু আমাদের ভিন্ন রাজনীতি তৈরি করতে হয়েছে। আমাদের নিয়ে প্রচুর কথা আছে সরকারের পক্ষ থেকে, এরা ষড়যন্ত্রকারী, এরা অমুকবাদী তমুকবাদী, কিন্তু এটা সত্য যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসীন হয়ে একটা বিষয় সুষ্ঠু করতে পারেনি। সেটা হচ্ছে যে আপনি তালিকার কথা বলছেন, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধের জেনোসাইডটাকে হত্যা, এটাকে জাতিসংঘে এটাকে জেনোসাইড দিবস হিসাবে এটাকে উপস্থাপন করা, ইভেন কি যারা শহীদ হচ্ছে এটা সঠিকভাবে এটার অনুসন্ধান করা, এটা কোনো কাজটি করতে পারেনি। জহির রায় নিয়ে প্রচুর কথা আছে, কোনো কাজটাই করতে পারেনি। কেন করে নাই, এটার উত্তর ভবিষ্যৎ ইতিহাস দেবে। তো এটাই সত্য যে আওয়ামী লীগ দলটা মুক্তিযুদ্ধের সমস্ত ক্রিমটাকে ভোগ করে, শুধুমাত্র ভোগ করে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছু জায়েজ করছে, যার কারণে আজকে এই মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে এদের খোঁজ পাওয়া যায় নাই। এরা ভারতে বসে অনেকেই ওই যে কোনো চোরের মা ডাঙ্গলো অনেকে বড় বড় কথা বলছে। আমি বলবো এইটুকু যে কেন পারলো না এখানে দাঁড়িয়ে থাকতে, কারণ তারা এমন কিছু খারাপ কাজ করছে। আমরা দেখেছি বাংলাদেশে এরশাদ সাহেবও তো একটা স্বৈরাচার ছিল, অবৈধ দখল করছিল, কিন্তু সে তো পদত্যাগ করে জেল খাটার মতো বা ফাঁসির রজ্জু নেওয়ার মতো সাহস প্রদর্শন করছে। পারলো না কেন বাকিরা? সব একটা দল হইতে পারে, কেন্দ্র থেকে প্রান্ত সব পালিয়ে গেল, এটা হইতে পারে?
আর আজকে বলতেছে এটা অমুক হয়েছে তমুক হয়েছে না, এগুলো হচ্ছে বাদ কি বাদ। মূল কথা হচ্ছে কোনো কমিটমেন্টই ছিল না এই দলটার, কোনো শুধু কমিটমেন্ট একটা জায়গায় ছিল, ধরো মারো খাও। এবং আমি ওবায়দুল কাদেরের যদি একটা কথা যদি বললে খারাপ লাগবে, যে এটা কানাকে কানা খরাকে খরা বলুন কথা আছে না, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে ক বছর। এত পুরনো দল, আজকে কথা বলার লোকটা নেই। এর দোষটা কাকে দিবেন কাদের সাহেব? আপনারা কাকে দেবেন এই দোষটা? জনগণকে? নিশ্চয়ই না। আজকে যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছিল আপনারা, এটা ক্ষমতাটাকে প্রলং করতে, দীর্ঘায়িত করতে, 40 বছর পর্যন্ত টানতে, বা আপনার লাইফ লং বংশ পরম্পরায় করতে, আজকে সেই দায়টা আপনাদেরই, যারা আপনাদের পলিসি মেকার, যারা পরিকল্পনা করছেন। এবং দেখেন দুর্ভাগ্য এটাই, দেশ স্বাধীন একই পরিকল্পনা করে তারা হোঁচট খেয়েছে, এবং ঠিক একদিন পরে এত বছর ক্ষমতা থাকার পর তারা একই পরিকল্পনা তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে আমরা মনে করছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আজকে আমরা দেখতে পেয়েছি সরকারের প্রধান যিনি আছেন উনি সকালে গেছেন, সবাই গেছেন, এবং সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা চাই আমাদের দেশটা আধুনিক বিশ্বে যেভাবে পরিচিতি পেয়েছিল 71 সালে, সেই দেশটা সেভাবে গড়ে উঠুক। কিন্তু বিগত সরকারগুলি সেটা গড়ার ক্ষেত্রে আসলে মারাত্মক দোদুল্যমানতা ছিল, দ্বিধান্বিত ছিল, যার কারণে এগুলি এখন স্লোগান সর্বস্ব হয়ে গেছে কথাগুলি। আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস। আমি মনে করি আজকে বর্তমান প্রেক্ষাপটে এত রক্তের পরে, এই যে প্রায় 1,500-এর উপর রক্ত শহীদ নতুন করে আমাদের এই স্বাধীনতার ইতিহাসের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের যুক্ত হলো, এইটার সঠিক লক্ষ্যে এই সরকারটা নিয়ে যাবে, আমরা এটা আশা করি। অন্য কোনো প্রলোভন, কোনো উচ্ছ্বাস, তাই না, এটার থেকে বিচ্যুত করতে পারবো আমরা আশা করি। আমি মনে করি আজকে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের 71-এর শহীদ থেকে যে এই যে 2024-এ যে শহীদ হলো জুলাই আন্দোলনে, তাই না, সেই শহীদদের স্বপ্ন পূরণে আমরা বাংলাদেশটাকে সত্যিকারের লক্ষ্য, সেটার জন্য আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সালাম ভাই, একটু জানতে চাই, সেটা হলো যে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বা এই বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণা কম হওয়া, সঠিক ইতিহাস জানতে না পারা, সংখ্যা নির্ধারণ করতে না পারা, বিচার না হওয়া, এর দায় কি বিএনপির রয়েছে? কারণ আপনারাও তো বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন। শোনেন, আপনি যদি দেখেন, আমি যদি শর্টকাটও বলি, যে এই সমস্ত দিবসগুলোকে অ্যাটলিস্ট মানে জাতির সামনে উপস্থাপন করা, তাদেরকে স্মরণ করা, তাদেরকে মর্যাদা দেওয়া, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া শুরু করেছেন। আওয়ামী লীগ কিন্তু বললাম যেটা, যে 5 বছর স্বাধীনতার পরে 72 থেকে 75 আপনাদের দেখছি যে সেক্টর কমান্ডার মেজর জলিলকে কিভাবে প্রথম বাংলাদেশের জেলে যাইতে হয়েছে, একটা স্বাধীন দেশে একটা সেক্টর কমান্ডার, এবং তাকে কোনো পদবিও দেওয়া হয়নি, যেহেতু মানে সে ওই রকম একটা, অর্থাৎ ওই সরকারের পক্ষেও করেনি বা একটা ভিন্ন রাষ্ট্রের বিপক্ষে সে অবস্থান নিয়েছিল। এই ছিল আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ তো মূলত যেটা বললেন যে আওয়ামী লীগ মূলত স্বাধীনতার এটাকে ব্যবসা হিসাবে তারা ব্যবহার করেছে, কিন্তু এটা যে যখনই দলীয়করণ করে ফেলে তখন কিন্তু আর মূল্যায়নটা আসে না। এই জন্যই বারবার আমরা যেটা চেয়েছি, দেখেন বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলতে পারি, যে গতবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পালন করতে যে বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু এই যে স্বাধীনতার পতাকা প্রথম আসম আব্দুর রব ডাকসুতে তুলছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনে, আমরা সেই দিনটা উদযাপন করেছি। আমরা কিন্তু শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেছে, সেই দিবসটা আমরা সেখানে উদযাপন করেছি, এবং তাদেরকে, আসম আব্দুর রব তাদেরকে আমরা নিয়েও এসেছি সেখানে। ইভেন আমরা 7ই মার্চ যেটা বাঙালি জাতির ইতিহাসে তারা বলে একটা অবশ্যই উজ্জ্বল দিন, কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল, শেখ মুজিব কি করেছিল, আর তার নেপথ্যে কারা, সিরাজ আলম খান সহ কারা কি ছিল, আমরা কিন্তু সেই সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। কাজে বিএনপি করে না এটা বলতো, বিএনপি যদি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে থাকে সেটা বিএনপি করেছে বেশি। আজকে সারা ঢাকা শহরে আপনি যে রাস্তায় যান, মুক্তিযোদ্ধাদের নামে যে সমস্ত রাস্তা আজকে করেছে সেটা কিন্তু বিএনপি করেছে, বেগম খালেদা জিয়া বা সাদেক হোসেন খোকা করেছে। তাই কাজে এই সমস্ত দিক দিয়ে কিন্তু তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। আর বিএনপি মুক্তিযোদ্ধার স্পিডটাকে কাজে লেগেছে। স্বাধীনতার পরে মূলত বললাম যেটা, যে আজকের বিএনপির জন্ম হলো কেন, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে জন্ম হয়েছে। যে গণতন্ত্রের জন্য, যে ভোটের অধিকারের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আজকে দেখা গেছে সেই যে স্পিডটা, সেই স্পিডটাই তো আওয়ামী লীগে ছিল না।
আওয়ামী লীগে ছিল না বলেই তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ আবার সেই সময় গণতন্ত্র খেয়ে দিয়ে একদল বাকশাল তারা গঠন করছে, তাই না? তারা লুটপাট করে সেই সময় তো রিলিফ চোর হিসাবে আখ্যায়িত হয়েছে, কম্বল চোর হিসাবে আখ্যায়িত হয়েছে, লবণ চোর হিসাবে আখ্যায়িত হয়েছে এই আওয়ামী লীগ। কাজেই কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি আবার জিয়াউর রহমান সাহেব আসার পরে কিন্তু যতটুকু সময় পেয়েছিল মুক্তিযুদ্ধের সেই চেতনাটাকে তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আপনার কাজে সেই দিক দিয়ে যদি আপনি বলেন যে দলগতভাবে বিএনপির যতটুকু সুযোগ ছিল বিএনপি ততটুকু সুযোগকে কাজে লাগিয়েছে, আর আওয়ামী লীগ সেটাকে ব্যবসা করেছে শুধুমাত্র তার দলের বাইরেও না। তার দল মানেই স্বাধীনতা, তার দল মানেই মুক্তিযুদ্ধ, তার দল মানেই মুক্তিযোদ্ধা, তার দল মানেই শহীদ বুদ্ধিজীবী, তার দলের বাইরে কেউ নাই। আর বাকি যারা আছে সব রাজাকার। আমরা তো দেখছি যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও কিভাবে তারা রাজাকার হিসাবে আখ্যায়িত করছে। এটা তো তাদের ক্ষমতার মানে ভরে তারা তো ভুলে গেছিল যে দেশটা আসলে যে সবার, এই দেশটা যে সবার। 2 দিন পরে দেশের নামই হয়তো তারা পাল্টায় দিত, এটা আওয়ামী লীগের দেশ, অন্য কেউ এখানে থাকতে পারবে না। তাদের আচরণ স্বাধীনতার পরে তো আমরা দেখছি, স্বাধীনতার পরে সেম আচরণ। কারণ সেই সময় তো আজকে এই দেশটাই অবস্থা আসলো কেন? মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করছি, মূলত কন্ট্রাডিকশনটা কোথায়? আজকে এখানে নাজমুল প্রধান আছে, আমরা মুক্তিযুদ্ধ সেই সময় যুদ্ধের সময় 70-এর নির্বাচন, আমরা যারা ছাত্র ছিলাম সেই সময় আমরা বলছি এই নির্বাচনে এই ভোটটা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে চাই, আর আওয়ামী লীগ ভোট চাইছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। 7ই মার্চে যে কথা বলে আপনারা তো দেখছেন যে সিরাজুল আলম খানকে তারা কিভাবে অবমূল্যায়িত, এই হাসিনা যেভাবে তার ব্যঙ্গাত্মক ভাষায়, অর্থাৎ সিরাজুল আলম খানের যে আজকের এই দেশের স্বাধীনতার জন্য যে অবদান তার কিঞ্চিত তো তার নাই, কিন্তু সে যেভাবে সমালোচনা করছে, কাজে অর্থাৎ তারা বাস্তবতার বাইরে ছিল। বাস্তবতার বাইরের কারণেই আপনারা দেখবেন মুক্তিযুদ্ধটাকে তারা মেন্টালি তারা অ্যাকসেপ্ট করতে পারে না আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা দেখছি যে খন্দকার মোস্তাক আওয়ামী লীগের নেতা, সেই সময় সে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চাইছে যে তোমরা কি শেখ মুজিবের মুক্তি চাও না স্বাধীনতা চাও। কাজে তারা যে বড় বড় কথা বলে, আসলে তো তাদের মনেই নাই মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সেটা আমাদের ছিল, আমরা চাইছি। আজকে আমরা তো সেই কারণে যুদ্ধের পরে তো আমরা লুটতরাজে সম্পৃক্ত হই নাই, ব্যাংক লুটে সম্পৃক্ত হই নাই, কারণ দেশটাকে আমরা ভালোবাসছি এই জন্য যুদ্ধে গেছি। কিন্তু তারা যুদ্ধও যায়নি, আর দেশটাকে তারা ভোগ করছে। আর ভোগ করার পরিণতি হয়েছে যে পরের বার এইবারও ভোগ করতে যে এমন হয়েছে যে জনগণ তার মানে এক সারিতে তারা এইখান থেকে দেশ থেকে বাইর করছে, আবার তার বাড়ির ইট পর্যন্ত খুঁড়ে দিচ্ছে, তার বেডশিট পর্যন্ত নিয়ে আসছে। এটা কি ক্ষোভ যে একটা দেশকে তারা যেভাবে লুইটা পিটা খাইছে, এই দেশের মানুষ এই ক্ষোভটা কিন্তু দেখাইছে। আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সেটা শিক্ষা হয় নাই। যখন এখনও পার্শ্ববর্তী দেশে বৈশা থাকে, যখন হুমকি দেয়, যখন কথা বলে, তখন ওই যে তার মানে তাদের সেই ইটে এখনও শিক্ষাটা হয় নাই। শিক্ষা যদি হইতো তাহলে আজকে তো থাকতো। আমরা কি বলি, আরে ভাই 72 থেকে 73, 74, 75 রক্ষী বাহিনী দিয়ে যে মানুষ মারছে, আজকে আপনি বলতেছেন যে এখনকার এই কয় হাজার মানুষ মারছে তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের সেটার বিচার হওয়া উচিত। 72 থেকে 75 যে রক্ষী বাহিনী দিয়ে যে মানে যে সময় রাজনৈতিক শক্তি থেকে শেষ করছে, আজকে সাভারের কথা মনে হয়, আজকে বুদ্ধিজীবীর স্মৃতির কথা মনে হয়। 73-74 সালে সেই সময় আওয়ামী লীগের বিপক্ষ দল মানে সেই সময় সাভারে যাওয়ার মতো সাহসের, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু ছাত্র রাজনীতি করে আমরা গেছি। রক্ষী বাহিনী খুঁজতেছে, পাইলে মাইরে ফেলবে, তারপরে তো আমরা সাহস করে গেছি, আমাদের কেউ ঠেকাইতে পারে নাই। আজকে কই তাদের দেখলাম না তো, 2 জন যায় অন্তত একটা স্মৃতিসৌধে যে একটা মালা দেওয়ার মতো সেই মানসিক শক্তিটাই নাই, কারণ তারা চোর, এই দেশটাকে তা ধ্বংস করে দিছে। কাজে তাদের সেই মানসিক শক্তি নাই। যত কথাই তারা বলুক না কেন, মানসিক শক্তিটা হলো সবচেয়ে বড় কথা। আমি যদি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে জানতে চাই যে আচ্ছা, আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তার যেন হাতছাড়া না হয়, এটা হাতছাড়ার কি আসলে কোনো আশঙ্কা রয়েছে? একটা হচ্ছে যে আমাদের এই দেশটা তো সবসময় সমস্যা সংকুল এবং ষড়যন্ত্র সবসময় থাকে, ফলে ষড়যন্ত্রের কিন্তু কিছু দেখা যায় না, কিন্তু ষড়যন্ত্রের হাত পা কান চোখ খুব স্ট্রং, খুব শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি বর্তমান তদবিরের পক্ষ থেকে উপদেষ্টারা অনেক সময় কথার ক্ষেত্রে একজনের কথার সঙ্গে একজন কথা মেলে না। আমরা চাই সবাই একই সুরে কথা বলুক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যারা অপোজিশনের পক্ষ থেকে আমরা কিন্তু সরকারকে
মূল দল বিএনপি সবাই কিন্তু সমর্থন আউটরাইট সমর্থন দিয়ে দিছে যে বাংলাদেশে কীভাবে সংস্কার কাজ সম্পন্ন করে কত দ্রুত সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনটা করবে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু মাঝে মধ্যে উষ্টা খাচ্ছে সব রাজনৈতিক দলের উপর। এগুলি কিন্তু খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং যার কারণে কিন্তু ষড়যন্ত্রকারী শক্তি কিন্তু তাদের সেই ভিলেনের যে দাঁত দন্তপাটি খুলে মুসকে হাসছে, এই তো লাগে গেল বোধহয়, লাগে গেলে তো আমরা এসে গেলাম, এরকম চিন্তা থাকতেই পারে। ফলে এটা বলছে উনি ভালো কথা। আমি মনে করি এখানে বাংলাদেশে বর্তমান যে সংকট আমাদের, সেই সংকট আসলে এতগুলি লোক এখানে শহীদ হয়েছে, আমাদের পুলিশ বাহিনীটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে বিগত 15টা বছর 16টা বছর, এটা নজির পৃথিবীতে নাই কিন্তু এটা। হ্যাঁ, এবং শুধুমাত্র দস্যুবৃত্তির ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে, খুন করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। আমি ধন্যবাদ দেই র্যাবের প্রধানকে, বর্তমানে উনি বলছেন আমরা ক্ষমাপ্রার্থী, ভুল এই যে এটা একটা বাহিনীর পক্ষ থেকে হলো, এটা কিন্তু সত্যি আপনার মানে আমি মনে করি যে এটা ইট ইজ গুড অ্যাপ্রোচ। আজকে বর্তমান সময়ে আমরা এখানটায় বাংলাদেশে আমরা এই দেশটা কি, আমরা দেশটা জনসংখ্যার দিক থেকে কিন্তু এটা লার্জেস্ট কান্ট্রি পৃথিবীতে। 10টা দেশের মধ্যে বাংলাদেশ একটা, ছোট দেশ না। হ্যাঁ, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত, আমরা চাই এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব আরও সংগত হোক। আমরা চাই আমাদের নিয়ে কেউ ট্রল না করুক। আমরা তলাবিহীন ঝুড়ি না, আমাদের প্রায় 1-1.5 কোটি লোক বাইরে থাকে। আমরা এই বটম লেভেল বাস্ট না, এটা না। আমাদের ম্যান পাওয়ার, আমাদের জনসংখ্যা আমাদের প্রচুর আছে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ভবিষ্যৎটা কল্পনা করি, ডেফিনেটলি একটা ভালো শাসন দরকার আমাদের। দুর্ভাগ্য হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে নির্বাচনের ভিত্তিটাই তৈরি করতে পারিনি আমরা। এই যে ভুলটা কিন্তু বংশ পরম্পরায় মনে হয় ক্যারি করছে এখানে দলগুলি, পারিনি আমরা এরশাদের সময় এটা আন্দোলন করে সফলকাম হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এক্ষেত্রে আমাদের দায়টা আমাদের নিজেদের উপরেই পড়ে। আমি বিএনপি সালাম ভাইরা আছেন, তাই না, ওনাদের উপরে পড়ে, আমরা পারি নাই। আর আওয়ামী লীগ তো এটা শেষই করে দিল, এবং শেষ করে দেওয়ার কারণে ওনাকে পলাই যেতে হয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সামনে নির্বাচনটা কত সুস্থ হবে, সবাই কীভাবে অংশগ্রহণ করবে, জনগণ কীভাবে ভোট দেবে, এবং তার নেতৃত্ব নির্বাচনে কীভাবে সে স্বাধীনভাবে তাকে এটা প্রয়োগ করতে পারবে, এইটা যদি ইনশিওর করতে পারে অন্তর্বর্তী সরকার, তাহলে বাংলাদেশের যুগান্তকারী কাজ হবে। এবং যে কাজটার কারণে হয়তো ভবিষ্যতে আর কখনো এই নির্বাচনে আমাদের খেঁচাখেঁচি করতে হবে না, মানে এই যে প্রতিবার হ্যাঁ কী হবে না হবে, এই পন্থাটা আমাদের স্টেপিংটা, আমাদের ভিত্তিটা আমাদের মজবুত করতে হবে। এই ভিত্তিটা আসলে কে তৈরি করবে? সরকার পারবে? বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে, ফার্স্ট দায়িত্ব হচ্ছে ওনার এটা তৈরি করা, প্রথম দায়িত্ব হচ্ছে ওনার। তারপরে এটার জন্য একটা গ্র্যান্ড কনভেনশন হইতে পারে, সমস্ত রাজনৈতিক দলগুলি যারা ছিল আমার রাজনৈতিক মাঠে সবার মিলিত এটা ব্যাগনা কাটার মতো, যে দিস ইজ দ্য, এটা হলো, এটার বাইরে কারো যাওয়ার সুযোগ গেলে তাহলে আমার ধারণা বাংলাদেশটা আমরা শিখলাম। তো আমি যদি বলি যে বই পড়ে শিখলে, আমরা দেখে শিখলে, তাহলে ঠকে তো শিখলাম আমরা। এইরকম শেখা তো ভালো না একটা দেশের জন্য। বারবার এরকম রাষ্ট্র উদ্যত্ত হয়ে, তাই না, ভিন্ন মতকে একদম দলিয়ে মারিয়ে শেষ করে দিয়ে যা ইচ্ছে তাই করা, এটা হইতে পারে না তো এটা। কিন্তু সরকার তো তাই করছে, বিগত সরকার তো সেটাই করছে। কোনটা ক্ষেত্রে সরকারের মিনিমাম সমালোচনা, আমি তো ভিন্ন দল করি, আমরা ওই দলের সঙ্গেই ছিলাম, জোটের সঙ্গে ছিলাম, 18 সালের পথে বেরিয়ে আসছি। আমার মনে হয় আর কয়েকদিন থাকলে সরকার তো আমাকেও ধরে ফেলতো, কারণ আমার কাছে তো মেসেজ আসতেছিল, ইউ আর টকিং মোর। তো ফলে আমি বলতে চাচ্ছি যে শিক্ষা সবারই হয়েছে, ওনারা পলায় গিয়ে হয়েছে, আমাদেরও শিক্ষা হয়েছে যে আমরা চাই এই দেশটা একটা সত্যিকার অর্থে যারা আসন ক্ষমতায়, আমি বলবো এটা কোনো গবেষণার সুযোগ নেই এখানটায় গবেষণা আমরা সবাই জানি। এই দেশটারও বয়স হচ্ছে 53 বছর, আমাদেরও বয়স হয়ে গেছে রাজনীতির বহুত আরও বেশি। তো ফলে সে জায়গায় দাঁড়িয়ে আর কোনো কি বলা যায়, এখানটায় গবেষণা না, কোনো পরীক্ষা নিরীক্ষা না, আমরা লেট আস কাম টু ফাইনাল কনক্লুশন হাউ উই ক্যান রান ফর ফিউচার। এই দেশটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা। আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবস, জানেন, চ্যানেল 4 লন্ডন ওরা একটা অনুসন্ধান করছিল, ময়নুদ্দিনের নামে ঢাকার ছাত্র ছিল, ওনার নামে শিক্ষকের বউটা বলছে হ্যাঁ সে এসে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে গেছে, গিয়ে আসার কি ডেকে নিয়ে গেছে। আজকে যে গাড়িটা এসলো সেই গাড়িটা কাদা দিয়ে তার কালার চেঞ্জ করা ছিল বা ক্যামোফ্লেক্স ছিল সেই গাড়িটার মধ্যে। আজকে সেটাও কিন্তু এই গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু এসে কিন্তু এটা বলতে পারতো। এই আলোচনা, এই যে অনুসন্ধানটা হয়েছে চ্যানেল 4 লন্ডনে, এটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে বা হয় নাই বা এইটুক কিছুই বলে নাই, মানে অ্যাজ এ হোল। তাহলে এগুলি ব্যক্তিগত উদ্যোগে কেউ করার চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রভাবে সরকারভাবে কিন্তু এগুলি করার চেষ্টা হয় না। ইভেন কি আমাদের দেশে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার নিয়েও এখনও প্রশ্ন আছে। ইভেন কি আপনি যেখানে তালিকা, এই যে আওয়ামী লীগের সময় তালিকা যে হলো, সেই তালিকায় আমরা জানি একসঙ্গে ছাত্র রাজনীতি করছে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে কথাই বলতে পারতো না, মুক্তিযুদ্ধ ওরা টকটা হিসাব করে আমরা স্টেনগ্রাম চালাইছে মুক্তিযুদ্ধে। আমি নিজে শুনছি, শুনে আমরা হাঁটি হয়েছে যে জীবনে শুনলাম না সে মুক্তিযুদ্ধে গেছে। তো এই যে ঘটনাগুলি, কথা কেন, সার্টিফিকেটও তো পেয়েছে অনেক। হ্যাঁ, সার্টিফিকেট, ওইটা বললাম,
কথা বলছি সার্টিফিকেট পাওয়ার কারণে। ফলে এইগুলি সুষ্ঠু তদন্ত করে সামগ্রিক বিষয় আমার ধারণা মুক্তিযুদ্ধ বিষয়ে যাতে জনগণের শ্রদ্ধাটা নষ্ট না হয়ে যায়। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধটাকে ডিল করছে তাতে মুক্তিযোদ্ধা নিয়ে জনগণের যে শ্রদ্ধার জায়গাটা এটাকে নষ্ট করে ফেলছে। ফলে সেই জায়গাটা যদি রিগেইন করতে আমাদেরও যারা আমরা ভবিষ্যৎ যারা এই দেশটার এই মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে যারা রাজনীতি করতে চাই, বা এটাই তো করতে হবে আমাদেরকে, কারণ আমাদের তো ফলে সেই জায়গা দাঁড়িয়ে আমাদের অবশ্যই আমাদের আরও ক্লিয়ার কাট দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে এখানটায়। সালাম ভাই, একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে প্রায় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার একটা দাবি জানানো হয়। তৃণমূল থেকে কি নির্বাচনের জন্য কোনো চাপ রয়েছে আপনাদের উপরে? তৃণমূল কেন, ওটা দেশবাসী চাপ। আরে ভাই 15টা বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, আজকে শুধু বিএনপি কেন, আজকে জনগণ, অর্থাৎ জনগণের মালিকানা আওয়ামী লীগ কেড়ে নিছিল। এই রাষ্ট্রের মালিক জনগণ, সেটা আওয়ামী লীগ আবার আগের জায়গায় নিয়ে গেছিল। এই রাষ্ট্রের মালিক আওয়ামী লীগ। তো কাজে সেটা থেকে ফেরত আনার জন্য তো ভোটের কোনো বিকল্প নাই। পৃথিবীতে এখনো প্রতিষ্ঠিত যে কয়টা সিস্টেম আছে রাষ্ট্র পরিচালনার, তার মধ্যে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। যতই এটার একটু এদিক সেদিক থাক, ক্ষতিকারক বা অন্য কারক থাক, কিন্তু তারপরেও গণতন্ত্রের কোনো বিকল্প নাই। সেই গণতন্ত্রটা কেড়ে নিছিল। সেই গণতন্ত্র ফেরতের জন্যই আমরা 17-18 বছর ধরে লড়াই করতেছি। ঠিক আছে, এখন যদি কেউ মনে করে বা বলে অনেকে যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন, এটা নির্বাচনের জন্য পরিবর্তন নাকি তাদেরকে ক্ষমতা ভোগ করার জন্য পরিবর্তন? পরিষ্কার কথা, যেখানে আজকে জনগণের লুণ্ঠিত অধিকার ফেরত চায়, আজকে জনগণ তার ভোটটা দিতে চায়। আমরা তো মনে করি যে স্বাভাবিকভাবে যে ছেলে আরও 10 বছর আগে ভোটার হয়েছে সে তো ভোট দিতে পারে নাই। তাই কাজে ভোটটাই তো এখানে প্রধান। নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া কারো রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নাই। এখন যেটা এটা একটা ইন্টেরিয়াম, এই গভর্নমেন্টের মূল হলো যে কিভাবে নির্বাচনটাকে জনসম্পৃক্ত করা, অংশগ্রহণমূলক করা, একটা স্বচ্ছ নির্বাচন করা, এটাই হবে এই সরকারের মূল টার্গেট। এখনও যে ষড়যন্ত্র চলতেছে, আজকে যে ফ্যাসিবাদ যে বিদায় করছি আমরা, আজকে সেই স্বেচ্ছাচার এখনও বসে তার পক্ষে অনেকে ওকালতি করে। আমরা তো দেখছি ওকালতি করে, এখনও বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় লেখে, বলে উনি নাকি এখনও আছে নির্বাচিত সরকার। কিসের বলে তো কাজে এই সমস্ত ষড়যন্ত্র, আজকে যে আপনি যেটা বললেন যে কোন উপদেষ্টা সাহেব বলছে যে আমাদের কি করতে হবে, হাতছাড়া যেন না হয়, তাদেরকে চিন্তা করা উচিত। তারা এখন দায়িত্বে আছে, দায়িত্বটা তাদের চিন্তা করতে হবে যে এমন কোনো কিছু হওয়া উচিত না যাতে সেই হাতছাড়া হয়। যত কিছুই বলুক, আমরা সেই সেটা দেখছি যে আজকে আমরা অনেকেই করে আজকে নাজমুল হক প্রধান 90-এর পট পরিবর্তনের পরে আজকে সেটা তো সেই রেজাল্ট তো ধরে রাখা যায় নাই, আমরা তো পারি নাই, তাই না? তারপরে যে তত্ত্বাবধায়ক সরকার আসছিল, আওয়ামী লীগ তো সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ করে দিছিল। ব্যর্থ করলো কিভাবে? সেই সময় যত কিছুই বলি না কেন, বিএনপি এটা করছে, কিন্তু তারপরেও তো লগি বৈঠা দিয়ে মানুষ পিটায় মাইরাই তো ওই সময় তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করে দিয়ে তো আর্মি ব্যাক গভর্নমেন্ট কারা নিয়ে আসছিল। তো কাজেই তাদের পক্ষের শক্তিরাই তো এখন পর্যন্ত রাষ্ট্র চালাচ্ছে, বা তাদের কাদের উপরে ভর করে আজকে উপদেষ্টারা চালাচ্ছে, কিন্তু তারা তো এখনও রাষ্ট্র ক্ষমতায় বিভিন্নভাবে ভোগ করতেছে। কাজেই তাদের চিন্তা করা উচিত যাতে হাতছাড়া না হয়ে যায় এই সুযোগটা। এটার জন্য তাদেরকে প্রতিটা রাজনৈতিক দলের সাথে সব সময় আলাপ আলোচনা করে তাদের ইমিডিয়েট যেগুলো করা উচিত, আর সমস্ত কিছু লং টার্ম প্ল্যান 5 ইয়ার্স 7 ইয়ার্স পলিসির চিন্তা না করে যে একটা নির্বাচিত সরকার আসলে যাতে সে আওয়ামী লীগের মতো স্বেচ্ছাচার না হইতে পারে, স্বৈরাচার না হইতে পারে, সেটার জন্য কি করা দরকার ওই চিন্তাটা করুক। যে একটা নির্বাচিত এমপি হওয়ার পরে যাতে সে চুরি করতে না পারে, সেটা তারা ঠিক করুক। আজকে অর্থনীতি যে ব্যাংক যে লুট করে নিয়ে যায়, এটা যাতে লুট করা না যায়, সেটার জন্য ডিফেন্স কি নেওয়া যায়, সেটার জন্য তারা চিন্তা করুক। এবং এতদিন যারা করছে তাদেরকে আইনের আওতায় আনুক। এবং সেটা শুধু রাজনীতিবিদ না, রাজনীতিবিদদের আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কারা বানাইছে? খালি দোষ হলো রাজনীতিবিদদের।
তাই না? কিন্তু আমরা তো দেখছি আবার সমস্ত জীবন শেষ করার পরে শেষ জীবনে এসে আবার রাজনীতিবিদ হইতে চায়, সবাই আবার ওই মন্ত্রী এমপি হইতে চায়। তাই কাজে সব কিছুর জন্যই যদি চায় তারা সংস্কার, সত্যিকারের সংস্কার, সেই সংস্কার আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে যে দফাগুলো আমরা দিছি এগুলো এর চেয়ে ভালো সংস্কার আমরা আর মনে করি না এখন আছে। যদি থাকে দেখ, কোনো অসুবিধা তো না, আমরা তো বলতেছি না যে আমরা সংস্কার চাই না, কিন্তু আমরা বলতেছি যে কোনো অবস্থাতেই আরেকটা ষড়যন্ত্রের মুখে যাতে দেশটাকে ঠেলে না দেয়। আবার সংস্কারের কথা বলে ওই বিদায়ী স্বৈরাচারকে ফিরে আসার পথ যাতে তারা সুগম করে না দেয়, সেটার জন্য তাদেরকেই চিন্তা করতে হবে। যারা আজকে ক্ষমতায় আছে, যারা সেই চেয়ারে বসে আছে, তাদেরকেই চিন্তা করতে হবে প্রথম। কিন্তু এই সংস্কারগুলোর জন্য তো আসলে কিছু সময় আপনারা দেয়া উচিত। আমরা তো বলি নাই যে সময় দেব না, তারা বলুক না। সেই সময় অলরেডি তো এমনি কি একটা গভর্নমেন্ট যে আসে, ইন্টারিম গভর্নমেন্ট 3 মাসের মধ্যে একটা ইলেকশন করে, সেই 3 মাস তো অলরেডি পার হয়ে গেছে। আমরা তো বলতেছি আপনি কতদিন সময় চান বলেন? 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 18 মাস একটা বলেন, প্লাস একটা রূপরেখা দেন যে আমি এই করব, এই করে আমি নির্বাচনে যাব, তারপরে নির্বাচিত সরকারের জন্য এই বাইন্ডিংস আমরা রেখে যে দিচ্ছি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য দরকার। সেই জাতীয় ঐক্যমত্যটা করে সেই ধরনের একটা আইন করে যান, যাতে শেখ হাসিনা যেরকম সেনাবাহিনীকে ধমক দিত, খবরদার যদি দেশ দখল করতে চাও তাহলে তোমার ফাঁসি, কিন্তু সে যে দখল করছে তাহলে তার ফাঁসি হবে না কেন? সে আইনটা কি হইতে পারে যে আজকে গণতন্ত্রের কথা বলে সে স্বৈরাচার হয়ে ক্ষমতায় দখল করে 15 বছর রয়ে গেল, সেটার বিচারটা কি হবে? সেটারও সেম বিচার হবে। তাহলে তখন আর সে সেটা করতে চাবে না। যদি সেনাবাহিনী একজন আইসা যদি নেয়, তারা যদি ফাঁসি দিতে হয়, তাহলে যে বেসরকার সেনাবাহিনীর বাইরে যে সেও যদি ওইভাবে ক্ষমতা নেয়, তাহলে তারও ফাঁসি হবে। তাহলে সেইটা রাখেন। বিচারের অর্থাৎ বিচারের বাইরে চলে গেছিল এই দেশটা টোটাল একটা অকার্যকর দেশ হয়ে গেছিল, একটা ডিসিপ্লিনের বাইরে, এটার মধ্যে কোনো সিস্টেম লসের মধ্যে পড়ে গেছিল এই দেশটা। এমন কোনো সেক্টর নাই যেটাকে নষ্ট করে যায়নি শেখ হাসিনা। তাই কাজে সেটাকে ঠিক করার জন্য প্রথমে আইনের শাসনটা, আইনের প্রয়োগটা, আইনের ঊর্ধ্বে কেউ না, সে যত রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হোক, ওইটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে সব ঠিক হবে। সেটা বিএনপি যদি পরবর্তী ক্ষমতায় আসে, আমরাও সেটা আসলে দেখবো যে কতটুকু এনশিওর করা হয়। আমি একটু ছোট্ট বিরতি নিয়ে তারপর আসছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং জনাব নাজবুল হক, প্রধান সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। প্রধান ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে সব রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতে পৌঁছায় তাহলে একটা ভালো নির্বাচন করা আসলে সম্ভব, এই সরকারের পক্ষেই সম্ভব। সব রাজনৈতিক দল তো 90 সালে ঐক্যমত্য তৈরি হয়েছিল, তারপরে তো সেই ঐক্যমত্যটা খুব বেশি দিন থাকেনি। একটা বিষয় বলি, থাকে নাই কেন? এটা মূল কারণটা হচ্ছে, আমার মনে হয় এটা আমি জানি না কতটুকু আমার দর্শক শ্রোতারা এটাকে নেবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা মিলিটারি শাসনের দোষ দেই যারা, এটা কিন্তু রাজনীতিটাকে আমরা লাভজনক প্রতিষ্ঠান, লাভজনক ব্যবসার বিষয়ে পরিণত করছি আমরা। এই যেমন আজকে দেখলাম আমি ইউটিউবে লোটাস কামাল অর্থমন্ত্রী, আর বড় ব্যবসায়ী, সে ভানুয়াতুরে গিয়ে নাগরিকত্ব নিচ্ছে টাকার বিনিময়ে। ওইখানটায় কয় লাখ ডলার দিলে নাগরিকত্ব পাওয়া যায়, ছোট একটা দেশ, দ্বীপরাষ্ট্র, ওখান থেকে নাগরিকত্ব নিচ্ছে। এই যে লুটপাট করে বাইরে পালিয়ে যাওয়া, রাজনীতি করলে এটা সুযোগ পাওয়া, উনি ব্যাংকের মালিক হবেন, উনি ইন্ডাস্ট্রির মালিক হবেন, উনি ইন্ডাস্ট্রি কিনতে পারবেন, উনি কি বলা যায় যে প্রচুর নতুন ব্যাংক তৈরি টাকা প্রচুর সরাই ফেলতে পারবেন। এই যে রাজনীতিগুলো, এই সুযোগগুলি পাওয়া যায় এবং কোনো জবাব দিতে কোনো বালাই নাই। এই যে ঘটনাগুলি শেখ হাসিনা আমলে হলো, এইটা জায়গা থেকে যদি রাজনীতিটাকে যদি মূল জায়গায়, রাজনীতি হচ্ছে সেবার জায়গা। হ্যাঁ, রাজনীতি বলে আজকে আমরা নেহরুর নাম বলি, আমরা মহাত্মা গান্ধীর নাম বলি, আমরা বলি না, ইভেন জিন্নার নামও বলি আমরা। এই লোকগুলি তো অর্থবিত্ত কামানোর জন্য তো রাজনীতি করেনি, বা মৌলানা ভাসানীর নাম বলে আমাদের দেশের, ইভেন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে নাই তো। হ্যাঁ, তার অনেক সমালোচনা আছে, বা জিয়াউর রহমান, আমি যদি বলি আমার দেশের অনেক সমালোচনা করতে পারবো আমি রাজনীতিভাবে, কিন্তু বাট এটাকে একটা প্রফিট মেকিং সাবজেক্ট বানায় ফেলছে, অর্থবিত্ত বানানোর এটা বানাচ্ছে, এটা করে নাই। আজকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার তার পোলাপান নামে যুক্তরাজ্যে 6,000 কোটির মতো খোঁজ পাওয়া গেছে, আমেরিকা বাদই দিলাম। এই যে রাজনীতিটাকে অর্থবিত্ত বানানোর একটা জায়গা তৈরি করে ফেলছে, এই জায়গাতে যদি রাজনীতি মুক্ত না করা যায়। এটা কবে থেকে তৈরি হলো? এটা আমার ধারণা, এটা
আমরা এরশাদকে দায়ী, এরশাদের সময় অতটুকু ছিল না যতটুকু বলেছি আমরা, আমার কাছে মনে হয়েছে। কিন্তু এরশাদের পরের থেকে এটা কিন্তু একদম আমরাই রাজনীতিবিদরা এখানটায় কিন্তু এটাকে নিয়ে গেছে ওই জায়গায়, এটা একটা লাভজনক ব্যবসা হিসেবে পরিণত করছে। যার কারণে দেখবেন ব্যবসায়ীরা, বিশেষ আওয়ামী লীগের সময়, আরে বাবা রাজনীতিবিদরা কি বলে, বড় বড় গ্রুপ যারা আছে এই বসুন্ধরা কীরকম জানেন, দেখেন না গিয়ে কীরকম বলে শেখ হাসিনাই থাকতে হবে, মানে এত সুযোগ লুটপাটের টাকা বানানোর নাই। আমার কাছে মনে আছে স্টার পার্কলে হাসিন সাহেব বিএনপি জয়েন করছিল, জয়েন করার পরে উনি এমপি হয়েছিল, রাজনীতি এত এত সুন্দর জিনিস এটা জানলে আমি আগের থেকে করতাম। পরের বছর 111-এর সাথে খায় আর বেচারা যাক উনি পার্সোনালি চিন্তা মনে হয়, যাই হোক। তাই বলছি এই যে ব্যবসায়ীরা, এই যে রাজনীতি মনে করলো যেটা, এটা বিরাট একটা আয় ইনকামের জায়গা। এই জায়গাটা থাকলে রাজনীতি কখনোই, বাংলাদেশের রাজনীতি কখনোই সুস্থ হবে না। আমার যেগুলি দেশে পৃথিবীতে এইরকম ঘটনা আছে, লুটপাটের ঘটনা আছে, অনেক দেশে আছে, ছিল একসময় ফিলিপাইনে ইমেলদা মার্কোস, ওর বইয়ের শুধু 1350 পেয়ার জুতোই পাওয়া যাচ্ছিল, সেটা জুতোটা কিনে একদিন পরেও নেই, বুঝছেন না? তা এগুলি ছিল। এবং তার চুরি করা টাকা বাইরে সুইস ব্যাংকে যে টাকা, সেই টাকা পরে ফিলিপাইনের লোন শোধ করতে টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওই কারণে তার ছেলে আবার রাজনীতিতে কামব্যাক করছিল। তা ফলে এইটা যদি বাংলাদেশে যদি করা যায়, যদি হয়তো এই গভর্নমেন্ট, হ্যাঁ একটা বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বলছে যে বাইরে যারা টাকা নিয়ে গেছে টাকা ফেরত, এটা যদি করা যায়, একবার যদি এটা করা যায় এবং এই টাকা যদি আর কোথাও না রাখতে পারে, আমার ধারণা তাহলে এটা শুধুমাত্র আইন করে না, শিক্ষা দিও। যেমন ধরুন কালকে এই পত্রিকায় আছে, মর্নিং বার্তায় আছে যে আপনার ভিয়েতনামের সবচেয়ে বড় ব্যবসায়ী যে, সে কীভাবে উঠলো এবং কীভাবে তাকে এখন তার যাবজ্জীবন এবং ফাঁসির দড়ি ঝুলতেছে। তা বাংলাদেশেও যদি এই বড় ব্যবসা যেটা করুক, মনে হইতে পারে এখন না উনি বড় ব্যবসা ওনাকে টাচ করা যাবে না, এরা যদি রাজনীতিবিদ এবং ব্যবসা, এরা যদি আইনের মাধ্যমে যদি বিচারের জায়গায় চলে যায়, দু একটা জায়গায় দৃষ্ট শাস্তি হয়ে যায়, আমার ধারণা বাংলাদেশটা সঠিক জায়গায় যাবে। আর যদি এবারও যদি এরা ক্ষমা পেয়ে যায় যে না আমি বড় গ্রুপ, অমুক সাহেব, তাই না, অমুক দরবেশ, এগুলি সব কি এগুলো করবেই, এরা করবেই, এগুলো হয়ই, এই ধারণা হলে কিন্তু বাংলাদেশের রাজনীতিকে কখনোই আমি নিষ্কলুষ করতে পারবো না। আমি এখানটা আমি উইথ ক্রিটিসিজম বলি, আপনি দেখেন ওনাদের পার্টির একজন নেতা 8-8.5 বছর ইন্ডিয়া থাকছে কষ্ট করে, আর আইসা যে গাড়িটা চড়ছে সেই গাড়িটা হচ্ছে সালাম নামে সবচেয়ে বড় ছোট্ট গাড়িতে উঠছে, সেটার জন্য তুমি দুঃখ প্রকাশ করেছেন না? শোনেন, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি তো ওই যে কয় না কি জানি যে একটা কথা ভুলে গেলাম আর, কথাটা বলতে মানুষ, সেই জায়গাটা আমি যদি পরিষ্কার না হয় আমরা, তাহলে আমাদেরকেও আবার ওই তিমিরেই পড়ে যেতে হবে। এবং যে কারণে আজকে এই যে অন্তর্বর্তী সরকারের এই যে বাচ্চা ছেলেপেলেরা অনেক অনেক বড় বড় কথাবার্তা বলতেছে, কারণ তারা দেখছে বারবার যে এই ঘটনাগুলি রিপিট হয়েছে ইন দিস ওয়ে দ্যাট ওয়ে। আমরা চাই না এগুলো রিপিট হোক, আমরা অবশ্যই চাই না বাংলাদেশের যে যা পাস্ট আমরা যেটা হয়েছে এটা, কিন্তু এটা থেকে শিক্ষা নিয়ে আমরা এমন একটা ভবিষ্যৎ গড়তে চাই যেখানে রাজনীতিকে অবশ্যই এই লুটপাটের জায়গা থেকে, এই লাভজনক ব্যবসার থেকে এটাকে মুক্ত করে আনতে হবে, সেবায় পরিণত করতে হবে। এটা পলিটিক্যাল লিডার ডেফিনেটলি হি উইল বি অনার্ড বাই দি পাবলিক অ্যাজ এ লিডার, নট বাই অ্যাজ এ লুটেরা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মারা গেছে, আমি নাম বলতে চাই না, তাই না, আমরা বলছি উনি চিনি অমুক, উনি অমুক, এই চোরামতিনের নাম এখনো আছে, চোরামতিন। মুসলিম লীগের সব লোক চুরি করে নাই, কিন্তু এই লাল চেম্বারের মতিন চোরামতিন, বুঝছে না, ও পড়ে চোরামতিন। আর আওয়ামী লীগ দলটাকে তো শেখ হাসিনা তো গোটা দলটাকে তো এই জায়গায় নিয়ে শেষ করে ফেলছে। ফলে সেই জায়গায় দাঁড়ায় এখন আমাদের ন্যাচারালি আমাদের ভবিষ্যৎ স্টেপেনগুলি খুব খুব সতর্কতার সঙ্গে হওয়া উচিত, এবং আমাদের উইথ অল এই সতর্কতার সাথে আসলে কতবার সেটা একটু জানতে চাই সালাম ভাইয়ের কাছে। 90 সালে যেমন প্রধান ভাই বলছিলেন যে 90 সালে যে শিক্ষা আমরা পরবর্তীতে সেটা মেনটেন করলাম না, রাজনীতিবিদদের শিক্ষা 111-এ যেটা হয়েছিল সেটাও কিন্তু পরবর্তীতে মেনটেন করা হয়নি, বা আপনারাও সেটা আসলে মানতে চাননি বা রাইট ট্র্যাকে থাকেননি। আগামীতে কি রাজনীতিবিদরা সেই রাইট ট্র্যাকে থাকবে? এটা হলো দোষ রাজনীতিবিদদের দেওয়া হয়, কিন্তু আসলে রাজনীতিটা কি রাজনীতিবিদদের হাতে কখন ছিল? সব সময় ছিল। যদি আপনারা হাতে রাখতে না চান, যদি আপনারাই আমলাতন্ত্রের উপরে নির্ভর করেন, পুলিশের উপরে নির্ভর করেন, এখানেই বিষয়টা মনে করেন যে আজকে আওয়ামী লীগের মতো একটা দল কি তার কোনো দরকার ছিল যে এরকম তাদের ওই 72-75 থেকে শিক্ষা না নিয়ে আবার এইবার সেই নতুন করে ফ্যাসিবা দেওয়া? আমরা তো দেখছি পার্লামেন্টের দ্বারায় তোফায়েল আহমেদের মতো লোক বা আরো অন্যান্য কিছু নেতা দাঁড়ায় বলছে যে আজকে কি কারা দেশ চালাচ্ছে, আমি কি ইউএনওর আন্ডারে না ইউএনও আমার আন্ডারে, অর্থাৎ এটা আমরা বলতে তো দেখছি। কিন্তু আবার আমি মনে করি যে নির্বাচন হয়েছে, 18 নির্বাচন করছি, 18 নির্বাচনে আমি আপনাদের বিভিন্ন মিডিয়াতে বসে এসে যে আমার প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে প্রশাসন, পুলিশ আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, আওয়ামী লীগরে দিয়ে তো ঠেকাচ্ছে না। অর্থাৎ এই যে প্রশাসনকে যেভাবে ব্যবহার করে, অর্থাৎ এটাই বললাম যে আজকে দেখেন শেখ হাসিনার মতো
একটা মহিলা কি করছে আজকে দেখেন, এটা অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই। সুরঞ্জিত বাবুকে কি কালো বিড়াল, সরকারে তো তারাই, কিভাবে টাকা গেল, কি ঘুষ খাইলো। আজকে এই যে রাশেদ খান মেনন সহ অন্যান্য নেতাদের কি হলো, মানে তার ওই ইসের মধ্যে ঢুকাই দিল, কি ওই ক্লাব ক্যাসিনো বাণিজ্যের মধ্যে, যাতে পরবর্তী পর্যায়ের কথা না বলতে পারে, অর্থাৎ মানুষের চরিত্র হনন করা। অর্থাৎ নিজে আমি চুরি করব, আরেকজন যে আছে ওরা আমি চোর বানাই দিব, যাতে সে আর সেটা সমালোচনা করতে না পারে। অর্থাৎ হোল সমাজ ব্যবস্থাটাকে পচায় দিছে, একদম পচায় দিছে। এবং সেটার কারণটা কি? এটা কারণটা হলো এটাই, যেটা আমরা বলছি এর আগেও, যেটা 1/11 থেকেই মূলত শুরু হয়েছে। এর আগেও অনেকে অনেক কিছু চেষ্টা করছে, যে রাজনীতিটাকে বিরাজনীতিকরণ। রাজনীতিটাই তো এই পর্যন্ত যে যত কথাই বলুক, এই যে ধরেন ছাত্ররা আজকে এত কিছু করতে, আমরা তো এই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এই দেশ স্বাধীন করছি। আজকে ডিসেম্বর মাস, আজকে ছাত্র রাজনীতি নাই কোথাও। ছাত্র রাজনীতি যদি না থাকে, রাজনীতিবিদ তৈরি হবে কোত্থেকে? দেশপ্রেমটা কোত্থেকে আসবে? আজকে সেখানে সেগুলো নাই বলেই তো আজকে সব জোচ্চোর, আজকে সবাই সমালোচনা করে। আজকে একটা ব্যবসায়ী সেও বলে রাজনীতিবিদদের সমালোচনা করে, একটা প্রশাসনের যে বড় কর্মকর্তা সে রাজনীতিবিদদের সমালোচনা করে, কিন্তু ফাইনালি আবার ওরাই আবার রাজনীতিতে নাম লেখায়। আপনারাও তো তাদেরকে নেন। এই যে বিষয়টা হলো, এর জন্যই আপনি এই যদি সংস্কার করতে চান, আপনি এগুলো করেন, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছাড়েন। যারা যারা ব্যবসা করতে চায় তাদেরকে ব্যবসা করতে বলে। আগে ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে চাইতো না, কারণ ব্যবসা করতে গেলে 2 নাম্বারই করে, কাজে 2 নাম্বারই করলে সে ধরা খাবে। এই কারণেই আজকে দেখেন না, অনেক কিছু বলার পরও একটা মন্ত্রী তার পার্সোনাল স্টেটমেন্ট দেয় না, একটা বিভিন্ন প্রতিষ্ঠান ইয়ের সাথে যারা জড়িত আছে তার ইনকাম সে ডিক্লেয়ার করে না। তো এটা কারণটা তো এইটাই, যেহেতু তার জন্য আইন নাই, অর্থাৎ সে টাকা দিয়ে সব কিছু করে ফেলে। তা আপনি সেটার জন্য আপনার আমাদের দুঃখটা এলো এইখানেই, যে যে আমরা রাজনীতির জন্যই মুক্তিযুদ্ধ করলাম, সেই রাজনীতিটাকে 52 থেকে 53 বছর হয়ে গেল, এখন পর্যন্ত রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না। যদি রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, তাহলে আজকে একটা রাজনীতিবিদদের নামে তো আজকে চরিত্র হনন করে যে এতশো কোটি টাকার মালিক হয়ে গেছে, সেটা হইতো না। ব্যবসা যে করে করুক, কিন্তু তাকে মন্ত্রী হইতে হবে কেন, এমপি হইতে হবে কেন? তাই এই যে আপনি যদি সংস্কার করতে চান, সেটা করেন না কেন? সেটা করেন সংস্কার, কিন্তু সেই লাইনে তো দেখতেছি না। এতগুলো টাকা ব্যাংক চুরি হয়ে গেল, আজকে সেগুলো তো তারা দিব্যি তারা বাংলাদেশে বহাল তবিয়ত আছে। কয়জনকে ধরা হয়েছে, কয়জনকে ফোর্স করা হয়েছে? 3 মাস তো 4 মাস চলে যাচ্ছে, বলা হয়েছে যে তুমি এত টাকা নিছো জমা দাও, না দিলে তোমার সম্পত্তি ক্রোক করলাম। তাহলে কেন হচ্ছে না? অর্থাৎ যে জিনিসগুলো দরকার জনগণের, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের মালিকানা যে ছিনতাই করে নিয়ে যাবে, তার তো কোনো মাপ নাই, তার কোনো মাপ নাই, তাই না? সে জায়গায় আপনার সেই রাষ্ট্রের মালিকানা আপনার ছিনতাই হয়ে গেল, আমার জনগণের সম্পদ সে লুট করে নিয়েছে। আমি ব্যাংকে টাকা জমা রাখছি, এখন আমি ব্যাংকে গেলে 5,000 টাকার বেশি আমি তুলতে পারবো না, খাও কেন? এই টাকাটা কে নিয়ে গেল? সে বহাল তবিয়তে এক ব্যাংকে থেকে আরেক ব্যাংক নিয়ে করছে, ব্যাংকের মালিকানা পেয়ে গেছে, চেক করে না কেন? আপনারা ক্ষমতায় গেলে কি এইগুলার বিচার করবেন কিনা সে প্রশ্নটা আমি রাখি। আমি একটু নাজমুল প্রধান আপনার কাছে একটু জানতে চাই যে এই পট পরিবর্তনের পর, এবার জুলাই আগস্ট বিপ্লবের পর আসলে ভারত বিরোধিতার প্রসঙ্গটা অনেক বেশি আসছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, যার ক্রিয়াশীল রাজনৈতিক দল ভারত বিরোধিতা আসছে। এই ভারত বিরোধিতাটা কি দীর্ঘমেয়াদে আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে? না, একটা বিষয় আপনি ভালো একটা প্রসঙ্গ অবতারণা করছেন, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এটা সমস্যাটা কিন্তু আমরা তৈরি করি না। বিষয়টা হচ্ছে যে দেশের সঙ্গে দেশের সম্পর্ক থাকে, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে, কূটনীতিটা এভাবেই হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিজেপি গভর্নমেন্ট, এই বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় তার মেয়াদকালে সে শুধুমাত্র সম্পর্কটা করেছিল আওয়ামী লীগের সঙ্গে, এবং মনে হচ্ছে একটা দুষ্ট ক্ষত মানে দুষ্ট চক্র। এবং এইভাবে পার্টি টু পার্টি রিলেশন হইতেই পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ হলো নিজেরা বলে আমরা অসাম্প্রদায়িক দল, বিজেপি তো হিন্দুত্ববাদী দল, ওইখানটা তার নিজের দেশে হিন্দুত্ববাদ নিয়ে তার ফাইট হচ্ছে রেগুলার অন্য পার্টির সঙ্গে, তার ভিতরে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়ে গেল। তাহলে সেই দলটার সঙ্গে আনহলে অ্যালায়েন্স হলো কি জন্য? নিশ্চয়ই কোনো ভালো স্বার্থে না। আজকে এই যে পরিবর্তনটা হলো, আপনি দেখবেন যদি খেয়াল করে যদি দেখেন, এই গত যে ভোট হলো 24 সালে, ভোটে জাতীয় পার্টিও ভোট করবে না এরকমই আভাস ছিল নিউজ। হ্যাঁ, কিন্তু আদানি সাহেব একদিনই এলেন, থাকলেন, চলে গেলেন, ভোটে চলে গেলেন জাতীয় পার্টি। তাহলে এই যে একটা আনহোলি অ্যালায়েন্স এবং এইরকম একটা ভোট নিজেরা আমি ডামির ভোট করে গেল, এই সম্পর্কটার কারণে এই আন্দোলনে যে পতনটা হয়ে গেছে, এটা আসলে বিজেপি গভর্নমেন্ট মানতে পারছে না। যার কারণে বিজেপির এখানটায়
ভারতের স্বার্থ না, তাদের পার্সোনাল স্বার্থের কারণে এই ঘটনাগুলি ঘটছে। এবং দেখেন পুরনো দেশ, মানে পুরনো যেমন ইন্ডিয়ার একটা ফার্স্ট আছে, একটা সুনামও আছে বাইরে, সেই দেশের কোথায় আক্রমণ করলো? আমার দূতাবাসে আক্রমণ করলো। এটা সিম্পলি এটা আমাদের জেনেভা কনভেনশনের বিরুদ্ধে একদম মারাত্মক করলো। আমি তো মনে করি খুব খারাপ কাজ করছে। তারপরে এত কিছুর পরেও এখানটা আমি বলবো, হ্যাঁ আমরা সবাই কথা বলেছি, সরকার প্রধান আমাদের ডেকেছেন, আমরা গেছি, অল দিস থিং আমাদের প্রটেস্ট আমাদের ঠিকই আছে সেটা। তবে এইবার পররাষ্ট্র সচিব আসার পরে ওনারা গিয়ে যে কথাটা বলেছেন সেটা আমি সাপোর্ট করি। ন্যাচারালি আমরা প্রতিবেশীর সঙ্গে এরকম যুগের পর যুগ, দিনের পর দিন এই লড়াই কিন্তু কাঙ্ক্ষিত না, ভালো হয় না, কখনো এর ফল ভালো হয় না। আমরা দেখেছি, আমরা ইউরোপের এই দেশগুলি একসময় আজ থেকে 200 বছর আগে বা 150 বছর আগে এই লড়াই করছে তারা করে, এখন তারা কিন্তু এমন পিসফুল একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, তাদের মধ্যে এটা নেই, এরকম নেই। ফলে আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের টানাপোড়েন আছে। আমরা জানি ভারত বৃহৎ দেশ, আমরাও জনসংখ্যার দিক থেকে 10টা দেশের মধ্যে একটা দেশ। ফলে আমাদের প্রায় 4-4.5 কিলোমিটার রাস্তা ভারতের একদিকে বঙ্গোপসাগর, অল্প একটু মায়ানমার। তো সেই জায়গায় আমরা অবশ্যই চাই আমাদের প্রতিবেশী সম্পর্ক ভালো হোক, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে, সেটা ভ্রাতৃত্বমূলক, সেটা স্বামী স্ত্রীর না। ঠিক এই জায়গাটা যদি আমি সালাম ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, ভারত বা বিজেপির সাথে বিএনপির আসলে দূরত্বটা তৈরি হলো কেন? না, এটা বিএনপির, কারণ গত 15 বছরে ভারতের সাথে বিএনপির খুব ভালো সম্পর্ক গেছে, এটা কিন্তু আসলে দেখা না, এই জায়গাটাই ভুল। দেখেন, আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বারবার আমি বলার চেষ্টা করছি যে সমস্যাটা কিন্তু বিএনপি না, সমস্যাটা রাষ্ট্রের। আজকে গণতন্ত্র নাই, ভোট নাই, আজকে বৈদেশিক, আজকে ভারত, আমার বাংলাদেশে কে সরকার আসবে, কে থাকবে, এটা হলো রাষ্ট্রের ব্যাপার। এটা কিন্তু মানে বিএনপির কোনো ব্যাপার না। তাই কাজে এটা হলো যে প্রধান সাহেব যেটা বলার চেষ্টা করছে, এটা হলো যে সম্পর্কটা তো একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক হবে। একটা রাষ্ট্রের সম্পর্কটা একটা দলের সাথে হইতে পারে না, কিন্তু ওই পর্যায়ে নিয়ে গেছে যখন আওয়ামী লীগ মানে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যে তারা বলছে যে ওই দেশে যা রিকোয়েস্ট করছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আপনারা যা যা করার করেন, এবং আমরা দেখছি তারা তা করছে। তাদের পররাষ্ট্র সচিব এসে এখানে সরাসরি যেভাবে আমাদেরকে এখানে ইন্টারফেয়ার করছে, এটা একটা স্বাধীন রাষ্ট্রে কখনো তো সেটা হইতে পারে নির্বাচনের আগে, তাই না? তাই এটা কাজে এই সমস্ত বিষয়গুলো তো তারা করছে। তো এটা তো আমার দেশের পক্ষে না। তা আমি তো আমার তার স্বার্থটা যেরকম সে দেখবে যে ঠিক আছে, আমার আজকে ধরেন এখন যেটা হচ্ছে যে সে কিতে যে বাংলাদেশে এমন কোনো সরকার তারা চায় না যে তার নিয়ে যাতে কোনো উত্তেজনার সৃষ্টি হয়। তাহলে আজকে কেন তাহলে পরাজিত ফ্যাসিবাদকে সে জায়গা দিছে সেখানে, এবং সেখান থেকে সে উস্কানিমূলক বক্তব্য দিতেছে, এবং সেগুলো তার দেশ থেকে সেগুলো প্রচার হচ্ছে। তার মানে কি তাহলে কি ভারত সরকার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কি আজকে তারা ক্ষতিকারক কার্যক্রম পরিচালনা করতেছে? এটা বাংলাদেশ মেনে নিতে পারে? তাই কাজে সব সম্পর্ক তো হবে সমান। আপনি এখানে রাষ্ট্রে যে ক্ষমতায় আছে সে আপনার ক্ষতি কিছু করলো কিনা আপনি এটা দেখেন, কিন্তু আপনি আমাকে ক্ষতি করতে চাবেন, তাহলে এটা হাউ কাম? তাহলে তো এক চোখা নীতি হয়ে গেল। এটা তো হইতে পারে না। আর আরেকটা হলো যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানে বাণিজ্য, এটা স্বাভাবিকভাবে এত কোটি মানুষের একটা বাণিজ্য আজকে ভারত এখানে যে কোনোভাবেই ব্যবহার করতেছে। সেখানে হয়তো আমাদের দেশের সরকার সেটাকে সেইভাবে করতে পারে নাই, বা আমার অর্থনীতিটাকে বিল্ড আপ করার জন্য আমরা কি গত 15 বছর এই আওয়ামী লীগ ক্ষমতায় আছে, একেবারে শেষের 12 বছর ক্রস করে যাওয়ার পরে আমার গ্যাস উত্তোলনের জন্য আমি চেষ্টা করলাম। তা আমি আর আগের 12 বছর করলাম না কেন? তাহলে কি আমি তার ফ্যাসিলিটিস দেওয়ার জন্য করছি যে আমার গ্যাস আমি তুলব, এটা তার ক্ষতি হয়ে যাবে? অর্থাৎ এই ধরনের আমার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেগুলো যদি হয় তাহলে সেগুলো আমাকে প্রটেস্ট করতেই হবে। আমরা তো চাই না যে আমরা অন্য কোনো প্রটেস্ট না, আমার স্বার্থে, অর্থাৎ আমার দেশের পক্ষে আমি কথা বলবো। আর সেটা যদি কারো বিপক্ষে যায় সেটা তো আমার কিছু করার নাই। আমার সময় একেবারেই শেষ। জনাব আব্দুস সালাম এবং নাজমুল হক প্রধান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।